পরি চট জলদি জবাব দিতে পারল না। মালা অপেক্ষাও করল না, ঠাস করে চড় দিল পরির গালে। এমনিতেই পরির শরীর দুর্বল, তাই সে তাল সামলাতে না পেরে পড়ে গেল। মালা পরীকে টেনে তুলে আবার থাপ্পড় দিল। পরপর কয়েকটা থাপ্পড় দিতেই রক্ত লাল হয়ে গেছে পরির গাল দুটো। শক্ত হাতের মারে রক্ত জমাট বেঁধে গেছে যেন। পরি চুপচাপ রইল। মালা চিৎকার করে উঠল, বলল, এই দিন কি দেখতে চাইছি আমি? তোর সব বিপদ থাইকা আগলাইয়া রাখতে ঘর থাইকা বের হইতে দেই নাই। কেন জানোস? কারণ সুন্দরের কদর সবাই করে না। লালসার চাহনি অনেক ভয়ঙ্কর। সুন্দর সবাই ধরতে চায়, চোখ দিয়া তার শরীরে হাত দেয়। তোর সব থাইকা বাঁচাইতে ঘরে আটকাইয়া রাখছি, আর তুই রাত বিরাইতে বাইরে যাস? আমার কথা তো বুঝোস না। ঝিনুকের মুক্তা যখন মানুষ দেহে তখন বেচা দেয়, না দেখলে ওই মুক্তা সুরক্ষিত থাকে। তোরে তেমনই সুরক্ষিত রাখতে আমি ঝিনুকের মতো রাখলাম, যাতে কেউ দেখতে না পারে। আর তুই কি আমার মাইয়া? মালা পরীকে ছেড়ে দিয়ে চলে গেল। পরি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মা ওকে কী সব বলে গেল? কোন লালসার কথা বলে গেল? তাহলে নিশ্চয়ই মালাও এরকম কিছু শিখাচ্ছিল। কোনো কিছু নিয়ে ভীষণ ভয় পাচ্ছে মালা, যার কারণে পরীকে ঘরবন্দি করে রাখে। সেই ভয়ের কারণটা কি? একে তো বিন্দুর চিন্তা, আর মালাও কি বলে গেল। মাথায় প্রশ্নের জটলা বেঁকে গেছে। তাকে যে জানতে হবে সব প্রশ্নের উত্তর। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি পরি। কাপড় বদলে নিজের পোশাক পরে নিল সে। বিন্দুর সিঁদুর কৌটা হাতে নিয়ে সারা রাত ভেবেই গেল, বিন্দু সম্পান কোথায় গেল? সত্যিই পালিয়ে গেল? এসব ভাবনা পরীকে ঘুমাতে দিল না। সকাল হতেই নিজ ঘর থেকে বের হয় পরি। হাতে তার তখনও সিঁদুর কৌটা আছে, সেটা পরি খেয়াল করল না। বাইরে এসে দেখে অন্দরের উঠানে ভর্তি মহিলা। সবাই রূপালীর ঘরে উকি দিচ্ছে। পরি দ্রুত রূপালীর ঘরে যায়। নবজাতককে দুগ্ধপান করাচ্ছে রূপালী। পরি গিয়ে আস্তে করে রূপালীর পাশে বসে। অসম্ভব সুন্দর বাচ্চাটার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, মাশাল্লাহ। আবেরজান পাশেই বসা ছিলেন। তিনি বললেন, তোর অহন আহার সময় হইল? পোলা হইছে কোন রাইতে? দাদির কথাই রূপালী বলল, আহ দাদি থাক না, পরি তো ঘুমাচ্ছিল, এখন তো এসেছে। পরির দিকে তাকিয়ে মুচকি হাসল রূপালী। পরিও হাসল, কিন্তু মনটা এখনও কুগাইছে। পরি বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালে পরির হাতে সিঁদুর কৌটা দেখে রূপালী জিজ্ঞেস করে, তোর হাতে এটা কেন? পরি জবাব দিতে পারে না। রূপালীও ফের প্রশ্ন করতে পারে না, কারণ বাইরে থেকে জুম্মানের গলার আওয়াজ শোনা যাচ্ছে। সে পরি আপা বলে ডাকছে। পরি দৌড়ে বের হয়ে জুম্মানের কাছে গেল। জুম্মান তখনও হাঁপাচ্ছে। পরি জিজ্ঞেস করে, কি হয়েছে জুম্মান? জুম্মান হাঁপাতে হাঁপাতে বলল, আপা। কি? আপা বিন্দু দিদি। বিন্দু কি? ভয়ে কথা বলতে পারছে না জুম্মান। শরীর এখনও কাঁপছে জুম্মানের। পরি চিৎকার করে জুম্মানকে ঝাঁকিয়ে বলে, বল না বিন্দুর কি হয়েছে? বিন্দু দিদি পশ্চিম জঙ্গলের গাছের ডালে ঝুলতাছে আপা। জুম্মানকে সরিয়ে পরি দৌড় দিল। মালার সাথে সাথেই পরিকে টেনে ধরে, কিন্তু এবার মায়ের কোনো বাধা মানে না পরি। ঝাড়ি মেরে মালার হাত ছেড়ে দৌড়ে চলে যায়। আজ পরি ভুলে গেছে মায়ের দেওয়া কসম, ভুলে গেছে নেকাব পরতে, ভুলে গেছে নিজের সৌন্দর্য লুকাতে। যে পরির সৌন্দর্য পদ্মার আড়ালে লুকানো ছিল, আজ সেই পরি পদ্মা ভেদ করে বের হয়েছে। সব ভালোবাসা সুখকর হয় না, পায় না সে নিজস্ব পূর্ণতা। কিয়ৎকালের জন্য সুখ দিয়ে সারা জীবন দেয় বেদনা। প্রহরগুলোতে আনন্দ দিলে ঋতু জুড়ে দেয় বেদনা। ভালোবাসা কি আদৌ সুখ দেয়? ভালোবাসা ছাড়া কি বেঁচে থাকা যায় না? ভালোবাসা যদি সুখ দিত, তাহলে বিশ্ব জুড়ে ভালোবাসাতে ভরে যেত। কষ্ট চেনার সাধ্য কারো হতো না। সবার ক্ষেত্রে ভালোবাসা আনন্দময় হয় না। ভালোবাসা নামক সুখ পাখিটা সবার জীবনে ডানা ঝাপটাবে, কিন্তু পাখিটা কি আদৌ পোষ মানবে কি? সবাই তো পোষ মানাতে পারে না। কিছু অবহেলায় পাখিটা চলে যায়, আবার কেউ যত্ন করেও পোষ মানাতে পারে না। ভাগ্য যে কাকে কোথায় নিয়ে যাবে তা কেউই জানে না। বিধাতার লিখন যে কেউ খণ্ডাতে পারে না। বিন্দুর জীবনে সুখ পাখিটা ডানা ঝাপটেছিল, ধরা দিয়েছিল বিন্দুর হাতে, কিন্তু যত্নেও পোষ মানাতে ব্যর্থ বিন্দু, যার কারণে তার শাস্তি পেয়েছে সম্পানও। সম্পানের কিছু প্রহর আনন্দে কেটেছে, কিন্তু বাকি ঋতুগুলো বোধহয় আনন্দ আর কখনোই আসবে না। প্রিয়তমা তার সাথে করে সেই সুখটুকুও যে নিয়ে গেছে, তাই সে তার সুখের স্থির দেহের পাশে বসে শেষ দেখা দেখে নিচ্ছে। মুখে অজস্র কাটাছেঁড়া প্রিয়তমার, তার মধ্যে থেকেই সুখ খুঁজে যাচ্ছে সে। অথচ কত কষ্ট দিয়েই না তার সুখের প্রাণটা তার দেহ থেকে বের করে নেওয়া হয়েছে। রাস্তা দিয়ে দৌড়ে আসছে পরি।
গায়ের চাদরটা বৈঠকে পড়ে গেছে আসার সময়। গাঢ় কুয়াশার ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে ফর্সা শরীরে বিন্দু বিন্দু শিশির কণা জমেছে। চুলের খোপা যে কখন খুলে পিঠ ছড়িয়েছে তা সে টেরই পায়নি। পরীর দৌড় থামলো বিন্দুকে দেখে। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল বিন্দুর মুখখানা। একটু থেমে পরী দৌড়ে গিয়ে ধপ করে সম্পানের পাশে বসে পড়ল। জঙ্গলের ভেতরে গাছের ডালে বিন্দুর লাশ ঝুলতে দেখা যায়। সকাল ভোরে গ্রামেরই কেউ যাচ্ছিল কালী মন্দিরে। হঠাৎই তার চোখ যায় গাছের ডালে থাকা ঝুলন্ত বিন্দুর দিকে। এই খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না। কেউ কেউ ভেবেছিল যে বিন্দু আত্মহত্যা করেছে, কেননা সবাই জানে বিন্দু সম্পানকে ভালোবাসে, আর বিন্দুর বিয়ে অন্য ছেলের সাথে ঠিক হয়েছে। বিন্দু তাই মানতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু লাশ নামাতে গিয়ে সবাই বুঝল বিন্দু আত্মহত্যা করেনি। মেয়েটার ক্ষতবিক্ষত শরীরটাই তার আসল প্রমাণ। বিন্দুর পরনের লাল পাড়ের সাদা শাড়িটি দিয়ে গলা পেঁচিয়ে গাছের ডালে ঝুলানো ছিল। বিন্দুর লাশ জঙ্গলের বাইরে এনে শোয়ানো হয়েছে। শাড়িটিও ওর গায়ে জড়ানো হয়েছে। একে একে ভিড় জমতে লাগলো। নিজের প্রাণপ্রিয় সখীর স্থির দেহের দিকে তাকিয়ে আছে পরী। কি সুন্দর মায়াবী চোখ বিন্দুর। ওই চোখ জোড়া খুলে আর দেখবে না পরীকে, দেখবে না ভালোবাসার সম্পানকে। গজদতনি আর হাসবে না, আর সে হাসিতে পরীও মুগ্ধ হবে না। সে আর দৌড়ে জমিদার বাড়িতে উঠবে না, হবে না মায়ের হাতে মার খাওয়া। ঘুম কাতুরে বিন্দু আর চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছে। শত ডাকেও সে সাড়া দেবে না। পরী আলতো করে বিন্দুকে ঝাঁকিয়ে বলে, এই বিন্দু, তুই ঘুমিয়ে আছিস কেন? ওঠ, এত ঘুমালে চলে? তুই তো বিয়ে করতে এসেছিস। এই দেখ, আমি এসেছি, সম্পান মাঝি এসেছে। তোর আর সম্পান মাঝির বিয়ে হবে। ওঠ না। আমার আসতে দেরি হয়েছে বলে রাগ করে ঘুমিয়ে থাকবি? ওঠ, ওঠ না, ওঠ বিন্দু। না, বিন্দুর সাড়া নেই। যে মেয়েটা পরীর এক ডাকে দৌড়ে চলে আসে, আর সে মেয়েটা পরীর শত ডাকেও উঠছে না। পরী বিন্দুর দেহ ঝাঁকি দিচ্ছে আর উঠতে বলছে, কিন্তু মৃত ব্যক্তি কি কখনো জীবিত হতে পারে? তাই বিন্দুও উঠল না। পরী এবার বিন্দুকে ছেড়ে দিয়ে সম্পানের দিকে তাকালো, বলল, সম্পান মাঝি, তুমি বললে বিন্দু ঠিক উঠবে। তুমি ওরে উঠতে বলো। তোমরা বিয়ে করবা না? আমার বিন্দুরে ঘরে তুলবা না? চোখের পানিতে বক্ষ ভেসে যাচ্ছে পরীর, কিন্তু সম্পান এখনও চুপ করে দেখছে বিন্দুকে। হঠাৎ করেই সম্পান পরীর হাত থেকে সিঁদুর কৌটা নিয়ে নিল। হাতে কৌটার সব সিঁদুর ঢেলে রাঙিয়ে দিল বিন্দুর সিঁথি। ঠোঁটের কোণে স্নিগ্ধময় হাসি ফুটল সম্পানের। সে বলল, তোরে খুব সুন্দর লাগতাছে বিন্দু, একেবারে বউ। তুই তো চাইছিলি আমার বউ হইতে। দেখ, আমিও সিঁদুর পরাইছি। আয়নায় একবার দেখ, কত সুন্দর লাগতাছে তোরে। না থাক, তুই তো ঘুমাইতাছোস, উঠলে দেখিস। অহন ঘুমা তুই। সম্পান মাঝি, কি বলো এসব তুমি? বিন্দু সম্পান পরীর দিকে তাকিয়ে তর্জনীয় আঙ্গুল দিয়ে মুখ চেপে বলল, বিন্দু ঘুমাই পড়ি, কথা কইও না, চুপ থাকো, চুপ থাকো। সম্পান আবার বিন্দুকে দেখাই মন দিল। পরী থাকতে না পেরে চেপে ধরে সম্পানের কলার। নিজের দিকে সম্পানকে ঘুরিয়ে বলে, তুমিও কি পাগল হয়ে গেলে সম্পান মাঝি? হ্যাঁ, বিন্দুর ভালোবাসায় কি পাগল হয়ে গেলে? কথা বলো না, আমার দিকে তাকাও। গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটাও আজ সম্পানের চোখ সরাতে পারছে না বিন্দুর থেকে। ভালোবাসা তো এমনই হওয়া উচিত। সৌন্দর্য থাকবে না, কিন্তু মাধুর্য থাকবে অপরিসীম, যে ভালোবাসায় মন জোড়াবে। পরী সম্পানকে ছেড়ে আবার বিন্দুকে ডাকতে লাগলো। নারী পুরুষের ভিড় জমেছে। সবাই পরীকে অবাক হয়ে দেখছে। যে মেয়ের চেহারা কোনো পুরুষ দেখেনি, আজকে কত শত পুরুষ দেখে নিল সেই পরীকে। শোক পালনের থেকে এখন সবাই পরীকেই দেখে চলেছে, কিন্তু পরীর সেদিকে কোনো খেয়াল নেই। চন্দনা বিন্দুর খবর শুনে বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছে। পরে সেও এখানে চলে এসেছে। এসেই হাউমাউ করে কাঁদতে লাগলো চন্দনা। বলতে লাগলো, ও আমার বিন্দুরে, তুই কেন আমাগো সাইরা গেলি? একটু সাইয়া দেখ। বিলাপ করছে চন্দনা। ইন্দু আর সখাও দিদির জন্য কাঁদছে। মেয়েকে এমত অবস্থায় দেখে মহেশও নিস্তেজ হয়ে দাঁড়িয়ে আছে। চন্দনার কান্না সহ্য হলো না সম্পানের। দুহাতে চেপে ধরে চন্দনার গলা, মাটিতে ফেলে আরো জোরে চেপে ধরে সম্পান। শ্বাস বন্ধ হয়ে আসে চন্দনার। চোখ উল্টে গেল তৎক্ষণাৎ। সম্পান বলতে লাগে, তোর লাইগা আজ এই অবস্থা, তোর লাইগা বিন্দু আমার সাইরা চইলা গেছে, আমি তোরে শেষ কইরা সারমু। মহেশ সহ কয়েকজন মিলে সম্পানকে টানতে লাগলো, কিন্তু ছাড়াতে পারছে না। এই মুহূর্তে সম্পানের শক্তির পরিমাণ দ্বিগুণ বেড়েছে। দূর থেকে নাইম এসব দেখতে পেল, তাই সে দৌড় দিল সেদিকে। নাইম শুনেছে বিন্দুর খবর, এও শুনেছে যে পরী এখানে এসেছে,
তাই সে দেরি না করেই ছুটে এসেছে। সে দৌড়ে কাছে আসতেই কেউ একটা চাদর দিয়ে পরীর মুখসহ পুরো শরীর ঢেকে দিল। চকিতে তাকালো নাইম। সেই ব্যক্তিটা আর কেউ নয়, স্বয়ং মালা। মালা চাদর শুদ্ধ মেয়েকে বুকে জড়িয়ে ধরে, যাতে কেউ তার মেয়েকে দেখতে না পারে। নাইম কাছে এসেও পরীকে দেখতে পেল না। মায়ের সান্নিধ্য পেয়ে পরীও নিজেকে গুটিয়ে নিল। ঠান্ডা শরীরটা একটু উষ্ণতায় নেতিয়ে গেল। পরীর কান্নার আওয়াজ বা কথার আওয়াজও শোনা গেল না। কুসুম এসে বলে, বড় মা, বড় কর্তা আইব তো, তাড়াতাড়ি বাড়িতে চলেন। মাথা নেড়ে মালা পরীকে গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে গেলেন। একটুর জন্য নাইম পারল না পরীর মুখ দেখতে। আর একটু জলদি আসলেই দেখতে পারত। নিজে কিছুক্ষণ গালমন্দ করল সে। এর মধ্যে আফতাব সেখানে আসে। সবাই রাস্তা করে দেয় আফতাবকে। শায়েরও সাথে এসেছে। বিন্দুর মৃত্যুর খবর শায়েরকেও ভাবাচ্ছে। মেয়েটাকে এভাবে নৃশংসভাবে হত্যা করলো কারা?